আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার ক্ষেত্রে ভারতের ভূমিকা কি আপনার কতটুকু জানা আছে? বাংলাদেশের বিষয়টাতে ভারত এখনো অটুট আছে, অনড় আছে। ফলে খুব স্বাভাবিকই যখনই কোনো কথাবার্তা হবে বা কথাবার্তা হয়ে থাকে যদি, তাহলে প্রসঙ্গত এটা তো দেওয়া দরকার যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশটাই বাংলাদেশের জন্য নিরাপদ। বাংলাদেশের স্থায়িত্ব একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে বা নিষেধ নিষেধ করে নয়। এবং ভারতের দিক থেকেও যদি আপনি দেখেন আমাদের যেটা বিশ্লেষণ, সেই বিশ্লেষণে আমরা কিন্তু দেখেছি যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 আসনে জয়ী হয়েছে, সবই ঠিকই। কিন্তু জামায়াতের সঙ্গে তার যে ভোটের পার্থক্য, এটা কিন্তু 2% বেশি নয়। ফলে এত নিকটবর্তী একটা জনগোষ্ঠীর সমর্থন জামায়াত এবং তার জোট পেয়েছে, সেটাকে উপেক্ষা করা যায় না। সেটাকে উপেক্ষা করলে আমার মনে হয় যিনি বা যারা উপেক্ষা করবেন, তারা জয়ের আনন্দে কিন্তু প্রকৃত তথ্যটা ভুলে যাবেন। ফলে প্রকৃত তথ্য যেটা ফ্যাক্ট হচ্ছে জামায়াত প্রায় ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এখন রাজনীতিতে কোনো শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগ এখন নেই। ফলে সেই ক্ষেত্রে কি তারা বিএনপির বিরোধী শক্তিটা কে হবে? শক্তিটা সেক্ষেত্রে জামায়াতই হবে স্বাভাবিকভাবেই। তারা অফিসিয়ালি সরকারিভাবে বিরোধী দল। এখন যদি সেই ক্ষেত্রে তারা যদি এই সরকার চালনার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা, কারণ আমি যেটা জানি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে তারা মনে করেন বিএনপি তাদের সঙ্গে মতবিরোধ আছে, সবই ঠিকই, কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল। তারা ক্ষমতায় আছেন। ফলে রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, এটা একটা নিঃসন্দেহে স্বস্তির বিষয়। তাদের সঙ্গে এই হয়তো যে ভবিষ্যতে ডিল করা যেতে পারে আরকি। এখন আপনি না, যেটা বলছেন ভারতের এর মধ্যে ভূমিকা, দেখুন স্পষ্ট ভাষায় এটা বলা সম্ভব না। আপনাকে আমি অনেক পরিষ্কার ভাষায় বলেছি যে ভারত এখনো মনে করে অন্তর্ভুক্তিমূলক সমাজই বাংলাদেশের জন্য জরুরি। এই অন্তর্ভুক্তিমূলক যে দলটির কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি, যাদের কথায় এখনো বহু সংখ্যক মানুষ ভোট দিতে যাননি। 40% তো যাননি, অফিসিয়ালি মানতে তো হবে। 60% গিয়েছিলেন, যে ধরে নিই সেই সংখ্যাটা সঠিক। তাহলে তো 40% যাননি। ফলে তাই সেই সংখ্যাটা তো আওয়ামী লীগের নিঃসন্দেহে। আর্তকর বা আওয়ামী লীগ জোটের। আর যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল জাতীয় পার্টি, তারা তো কোনো সিট পায়নি। ফলে এই অবস্থাটাতে ফলে যদি ভবিষ্যতে একমাত্র, যদি আমার যেটা মনে হয় যে বিএনপি সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংকট যদি তৈরি হয়, তাহলে এক্ষেত্রে একমাত্র মুশকিল আসানের ভূমিকা পালন করতে পারে আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমার মনে হয় সবথেকে বেশি জরুরি, যেটার জন্য হয়তো ভারত প্রকারান্তরে বলে থাকতেই পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, সেই রাজনৈতিক কর্মকাণ্ডে সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেওয়া হোক। এবং তার সঙ্গে যদি তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে, যে মামলাগুলো মানে বিচার চলতেই থাকুক, কিন্তু সেই মামলাগুলোকে যাতে জামিন অন্তত দেওয়া যায়, সেই রকম যদি একটা ব্যবস্থা পরিবেশ তৈরি করা যায়, সেটা হলে আমার মনে হয় সেটা বাংলাদেশের ক্ষেত্রে মঙ্গল। এবং আমি বলবো একজন সাংবাদিক হিসেবে, যে সমস্ত সাংবাদিকরা জেলে আছেন তাদেরও যদি জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তাদের পরিবারের কিন্তু আশীর্বাদ, শুভেচ্ছা কিন্তু তারেক রহমান পাবেন। ফলে এই দিকটা আমি জাস্ট আমার দূর থেকে মনে হয়, আমার এটা মনে হয়েছে যে বাংলাদেশের সুস্থির বা স্থিতিশীলতা আনার ক্ষেত্রে এটা অত্যন্ত একটা জরুরি বিষয়। এটা ভেবে দেখা উচিত বিএনপি সরকারের। জি, কিন্তু এই ক্ষেত্রে সরকার হিসেবে বিএনপি ক্ষমতায় আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, যাদেরকে জেলে ঢুকানো হয়েছে, সেই সরকারেও পররাষ্ট্র বিষয়ক যেই সব কার্যক্রমের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন আরেকজন, কিন্তু ভেতরে এই যে খলিলুর রহমান বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করেছেন, তাকেই তো এখন সেই ডক্টর ইউনূসের পররাষ্ট্রমন্ত্রী, সরি, খলিলুর রহমানই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। এই ক্ষেত্রে এই যে বিএনপির সঙ্গে ভারত সরকারের যে সখ্যতা,
সেটা কোন আওয়ামী লীগের জন্য এই খলিলুর রহমান কোনো বাধা হয়ে উঠতে পারেন কিনা বা হচ্ছেন কিনা, নাকি তিনিও এখন পজিটিভ রোল করতে পারেন? না, পজিটিভ কিনা আমি বলতে পারবো না। এটা আপনি যে সন্দেহ প্রকাশ করেছেন, তিনি ইউনূসের আমলে যে ঘটনা, তিনি যে দায়িত্বে ছিলেন তাকেই আবার করতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। কারণ তিনি নিরাপত্তা নিঃসন্দেহে বোঝা, উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, ফলে সেটা নিঃসন্দেহে বোঝাই যায় কোথা থেকে একটা চাপ আছে। নাহলে তাকে তো করতেই হবে, এই বাধ্যবাধকতাটা কেন? আমি যেটা শুনেছি, আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে ইউনূস যখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে সময় তার সঙ্গে ছিলেন খলিলুর রহমান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বিমস্টেকের সম্মেলনের ফাঁকে দেখা হয়, সেখানে খলিলুর রহমান তখনও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচনের আগে তিনি ভারতে এসেছিলেন এবং সেখানে তিনি কিন্তু দেখা করেছিলেন অজিত ডোভালের সঙ্গে। এবং সেই সাক্ষাৎকার সময় তার কিন্তু একান্ত সাক্ষাৎকার হয়েছিল। অন্যরা যারা ছিলেন তারা কিন্তু সেই বৈঠকে ছিলেন না, আমি যতদূর জানি। ফলে আপনি যদি বলেন এখন, এই ধরুন, খলিলুর রহমানই তিনিই কি বিএনপির সঙ্গে ভারতের যোগসূত্র ঘটিয়ে দিয়েছেন? ফলে এটা নির্দিষ্ট প্রমাণ কিছু নেই, কিন্তু এটা একটা প্রশ্ন, খুব স্বাভাবিক। পরপর ঘটনাগুলো ধারণা করা যায় আর কি। ধারণা করা যায় এবং ফলে তিনি নিশ্চয়ই, এবং ধরুন আজকে যে পররাষ্ট্রমন্ত্রী তাকে ভারতে আমন্ত্রণ জানালেন মানে, এবং প্রধানমন্ত্রী তার আগে যে চিঠি দিয়েছিলেন, সেই অনুসারে তারেক রহমানের যদি ভারত সফর করতে হয়, তাহলে তার আগের পদক্ষেপ হলো ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়া জরুরি। সেই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য জয়শঙ্কর আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমানকে। এখন খলিলুর রহমান সেটা আসবেন কি আসবেন না, পরে সিদ্ধান্ত এখনো নেননি। কিন্তু আমার নিজের ধারণা, আসবেন জেনেই আমন্ত্রণটা দেওয়া হয়েছে। আসবেন না জানলে আমন্ত্রণ দেওয়া হতো না। আজকে অন্য যারা হাই কমিশনার দেখা করেছেন, অ্যাম্বাসেডররা, চীন বা পাকিস্তান, তারা কিন্তু কেউ আমন্ত্রণ জানাননি। মানে তারা আমন্ত্রণ জানাননি হয়তো একটাই কারণে, তাদের কাছে এটা অসম্মানজনক হয়ে যেত যে তাদের আমন্ত্রণ সত্ত্বেও খলিলুর রহমান ১ম ভারতে গেলেন। সেটা তাদের কাছে একটু অস্বস্তিকর হতো। সুতরাং আমার মনে হয় যে, অনেকে বলছেন যে তারেক রহমান ১ম এ সফর করতে পারেন ভুটান, হতেই পারে, ভুটান হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ভুটান খুব নির্ভরযোগ্য একটি, অনেক অবিতর্কিত একটি দেশ। কোন রাষ্ট্র, ভুটানের সঙ্গে বাংলাদেশের অনেক যোগাযোগের প্রয়োজন আছে। জলবিদ্যুৎ প্রকল্প, যোগাযোগ, পণ্য রপ্তানি, এগুলো ভারতের মাধ্যমেই হয়ে থাকতে পারে। সেইজন্য আমার মনে হয়েছে যে, আপনি যেটা বলছেন যে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করার তো ২ টি উপায় আছে। ১ম উপায়টি হচ্ছে, ধরুন, যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন। কিন্তু আপনাদের সংবিধান অনুসারে বলা আছে যে যদি কোনো অধ্যাদেশ জারি হয়ে থাকে তাহলে সেটা পার্লামেন্ট সেশন চালু হলে সেখানে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে যদি দেখা যায় যে বিএনপি সেটাকে সিলমোহর দিল, তাহলে ধরানো যায় তারা নিষেধাজ্ঞাতে এখনো বহাল আছেন। আর যদি না দেন তাহলে সেটা খারিজ হয়ে গেল। দ্বিতীয়ত একটা হতে পারে, যদি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো হাইকোর্টে রিট করা হয়, আবেদন করা হয় এর উপর অবৈধ এই নিষেধাজ্ঞা। সেই সময় যদি বিএনপির পক্ষ থেকে বা তাদের সরকারের আইনজীবীরা যদি সেটা বিরোধিতা না করেন, সেক্ষেত্রে হাইকোর্ট যদি কোনো পক্ষে রায় দেয়, তাহলে সেক্ষেত্রে তারেক রহমানের ক্ষেত্রে সুবিধা আছে যে বলার যে এটা হাইকোর্ট রায় দিয়েছে, এটা আমরা কিছু করিনি। ফলে এই ধরনের নানা রকম পন্থা বা পথ রয়েছে। তবে আমার নিজের ধারণা যে বিএনপিকে নিশ্চিতভাবে ৫ বছরের জন্য রাজত্ব করতে গেলে তাদের কিন্তু একটা শক্তিশালী ক্যাডার বেস পার্টি, যেটা আওয়ামী লীগ, জামায়াতের বিকল্প, তাদের সহায়তা কিন্তু প্রয়োজন হবে এবং সেটা তারা ভেবে দেখতে পারেন। কারণ আফটার অল ২ টো দলই তো দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। জামায়াত এখন সাম্প্রতিক সময়ে তারা দাবি করছেন। তারা সেদিনকে ২১-এর শহীদ স্মৃতিতে গিয়েছেন। কিন্তু বলেছেন সেটা তিনি রাষ্ট্রের কর্তব্য পালন করতে গিয়েছিলেন। তার কারণ তিনি এখন তো অফিসিয়ালি বিরোধী দল। সেই কারণে বিরোধী দল হিসেবে রাষ্ট্রের কর্তব্য তিনি পালন করেছেন। জামায়াত ইসলামী নেতা হিসেবে করেন।
ফলে এই বিষয়গুলো তো খুবই ইন্টারেস্টিং। তো আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমরা তো সবাই জানি যে আওয়ামী লীগের বেশিরভাগ একদম শীর্ষ নেতা সহ বেশিরভাগ দায়িত্বশীল নেতারা ভারতে অবস্থান করছেন। এই যে নির্বাচনের পর থেকে এক ধরনের আওয়ামী লীগের মাঠ পর্যায়ে, হ্যাঁ, কয়েকটি 10-11টি জায়গায় বা বিভিন্ন জায়গাগুলোতে কেউ কেউ কার্যালয়ে যাচ্ছেন, কার্যালয় খুলছেন, আবার সেগুলো ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, একটা বলা হচ্ছে যে একটা পরিবেশ তৈরির একটা প্রক্রিয়া, অনেকে সাহস করে যাচ্ছেন। কেউ কেউ শহীদ মিনারে একজন দুইজন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কোথাও আবার অ্যারেস্টও হয়েছে। তো এই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটু চাঙা একটা ভাব মনে হচ্ছে, কিন্তু সাংগঠনিকভাবে স্থবির। কার্যক্রমগুলো এক ধরনের আপাতত একটু থেমে আছে। বা যে এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটাও কি এই যে বিএনপি এবং ভারত সরকারের মধ্যে যে এক ধরনের আওয়ামী লীগ কেন্দ্রিক যে প্রক্রিয়া বা একটু আলাপ আলোচনা যদি হয়ে থাকে, সেইটার কি প্রভাব কিনা, আওয়ামী লীগ সে অপেক্ষায় আছে কিনা যে সরকার কি পদক্ষেপ নেয় তারপরে নামবে? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই আমি তো এটা এভাবেই দেখছি যে আওয়ামী লীগের পক্ষে জোর করে তো নামার কোনো ব্যাপার নেই। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোতে কোথাও নিশ্চয়ই বিএনপি বা রাজনৈতিক দলে তাদের একটা প্রচ্ছন্ন প্রশ্রয়, মানে দেখেও তারা দেখছেন না। এরকম একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে। তা নাহলে হচ্ছে কেন? না, আমি যেটা আপনাকে রাজনৈতিক মানে ভিত্তিটা যেটা বললাম, সেটাই হচ্ছে আসল ভিত্তি। এখানে ভারত চাইছে কি চাইছে না বড় কথা নয়। বিএনপিকে বুঝতে হবে, তারা যদি তাদের যদি এবং এই যে জামায়াতের ধরুন তাদের নির্বাচনে পরাজিত হওয়া এবং পরাজিত হওয়ার পর তারা যে নিশ্চুপ হয়ে আছেন, আমার কাছে এই বিষয়টা খুব সন্দেহজনক মনে হচ্ছে এবং সেটা একটা অশনি সংকেতের মতো। তারা একটা কোনো অপরচুন মোমেন্ট এর জন্য অপেক্ষা করছেন। প্রত্যাঘাত করতে পারেন যেকোনো সময়। সেই প্রত্যাঘাতের সময় কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা যদি সকলে একত্রিত হন, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কখনোই কিন্তু জয়লাভ করতে পারবে না। সেই বিষয়টাকে আমি দেখছি এইভাবে, একটা রাজনৈতিক যে ভারত চাইলো কি চাইলো না, ভারত চাইবে বাংলাদেশ একটা স্থিতিশীল হোক, শান্তিপূর্ণ হোক এবং ইনক্লুসিভ হোক। সেটা ভারতের একমাত্র চাওয়া। ভারত তার থেকে সরে আসেনি। এখনো তারা বলে তারা তারেক রহমানের সঙ্গে সম্পর্ক রাখছেন। তারেক রহমান সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়ানোর কথা বলছেন। প্রয়োজনে ভবিষ্যতে ভিসা বাড়ানোর। আপনি হয়তো আজকে একটা ঘটনা জানেন কি জানি না, যেটা খুবই উদ্বেগের ভারতের জন্য। বেশ কিছু বাংলাদেশী জঙ্গি তারা কিন্তু ভারতে আজকে ধরা পড়েছে। কলকাতা আচ্ছা, এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে, কোয়েম্বাটুরে। এবং তারা একটা মানে জঙ্গি সংগঠনের সদস্য বলে আমাদের ভারতীয় গোয়েন্দারা তারা বলছেন এবং দিল্লি পুলিশ কলকাতায় গিয়ে তাদের আটক করেছেন। ফলে এবং যেহেতু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তীগুলো অঞ্চলে যেহেতু জামায়াতের প্রভাব বেড়েছে, তাদের এই ১ম এতজন সাংসদ হয়েছেন সীমান্তবর্তী এলাকা থেকে। ফলে এটা ভারতের নিরাপত্তার জন্য একটা উদ্বেগের বিষয় আছে। যে কারণে ভারত যেন তেন প্রকারেণে মানে তারেক রহমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে, আরো গভীর করতে চাইছে। এবং এই গভীর করার ক্ষেত্রে একটাই দরকার, যে একটাই প্রয়োজন, যে কোনো ধরনের গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা পূর্ব পাকিস্তানের কথা ভাবছেন না, এমন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এসে গিয়েছে। এবং এই সময়টা আমার নিজের ধারণা এই বিষয়ে এখন কালকেই ঘটবে এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। অনেকে হয়তো কেউ কেউ ভাবছেন যে কালকেই নিষেধাজ্ঞা উঠে যাবে আর কালকেই সব হৈ হৈ করে আওয়ামী লীগ নেমে পড়বে ময়দানে। এরকমটা নয়। এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে একটা ঘটতে পারে আর কি বলে আমার নিজের, যদি ঘটে বাংলাদেশের জন্য ভালো, না ঘটলে বাংলাদেশ কেন ভারতের জন্যও বিপদ। একদম শেষ প্রশ্ন একটা ছোট্ট একটু, সেটা হচ্ছে যে আমরা দেখছি এই যে সাবেক সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে বা তার পৃষ্ঠপোষকতায় যে এনসিপি গঠন করা হয়েছিল, এনসিপি এবং জামাত সহ ওই যে 11 দল, এই এনসিপির কয়েকজন নেতা এখনো ঠিক একইভাবে যেটা তারা আগে করেছে, এখনো তারা প্রকাশ্যেই
এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি একজন, সার্জিস একজন, তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েই যাচ্ছে, গতকালকে দিয়েছে, আজকেও দিয়েছে, এমনকি বিএনপি কেও তারা এখন সরাসরি, যে ভারত বিএনপি কে বসিয়েছে, তাদের ভাষায় কিন্তু এরকমই কথাবার্তা বলছেন। এইটা কি ভারত এগুলোকে কোনো আমলে নিবে বা নেওয়া দরকার কিনা বা নিবে কিনা, আপনার কাছে কি মনে হয়? বা বিএনপি তাদের বিরুদ্ধে কি নেয় সেইটা ভারত পর্যবেক্ষণ করবে কিনা? না, এটা তো উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে স্পষ্ট যে ভারত তো চাইবে না যে বাংলাদেশে কোনো একটা ভারত বিরোধী শক্তি তারা তীব্র ক্ষমতাশালী হয়ে উঠুক। এবং আমি বলছি নির্বাচনে পরাস্ত হওয়াটাই কিন্তু জামায়াত এনসিপির শেষ কথা নয়। আমি মনে করি না যে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, একদমই মনে করি না। আপনি যদি দেখেন, আমি আজকেও বিভিন্ন ইউরোপের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানে খবর পেয়েছি ছাত্রদের মাধ্যমে, যে সমস্ত জায়গায় যে বিদেশি বাংলাদেশিরা রয়েছেন তাদের বহুলাংশে বহু মানুষ কিন্তু জামায়াত এবং এনসিপি দ্বারা প্রভাবিত, হ্যাঁ, এবং তারা এটা ঠিক। সেখান থেকে এবং তারা সেখান থেকে লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে। একটা কিন্তু এই মুহূর্তে আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সেখানে এই যে রেমিটেন্স যে আসছে, যেটার বৈধ বৈধ টাকা, অবৈধ নয়, সেগুলো পাঠাচ্ছে কিন্তু এনসিপি এবং জামায়াতের প্রভাবিত সংগঠনগুলো, এবং বেশ ভালো পরিমাণে, যথেষ্ট পরিমাণে টাকা তারা কিন্তু পাঠাচ্ছেন আর কি। এবং তার মানে যে তাদের বিপ্লব যেটা তারা করেছিলেন জুলাই বিপ্লবের নামে, সেটা তারা মনে করছেন ফেব্রুয়ারিতে এসে এটা অন্য একটা পথে মোড় নিয়েছে। ফলে আরেকটা জুলাইয়ের জন্য তারা কিন্তু অপেক্ষা করে আছে। এটা সেইটা যেন বলছেও আমরা তারা, ভুলে যাই, সেটা এবং বলছে তারা। সেটা কিন্তু কেউ আমরা যেন ভুলে না যাই। মানে কখনোই নয়। এটা ধরুন আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু বিষয়টাকে একটু গুরুত্ব কম দিয়েছিলেন এবং উপেক্ষা করেছিলেন। আমি চাইবো তারেক রহমান সরকার যেন এই বিষয়ে সতর্ক থাকেন। কারণ জুলাই, এটা ফেব্রুয়ারি, এরপরে মার্চ, আপনি দেখবেন বাংলাদেশের যত ঘটনা ঘটে সবই জুলাই আগস্টে ঘটে। ফলে আরেকটা আগস্টের দিকে আমরা তাকিয়ে আছি গভীর উদ্বেগের সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ ছিলেন, কথা শুনছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী, তিনি বলছিলেন বিএনপি এবং ভারতের সম্পর্ক, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সাথে একটু বিএনপি যাতে স্পেস দেয় আওয়ামী লীগকে রাজনীতিতে করার, সেই ক্ষেত্রে ভারত প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে কিছু হয়তো বা তারা পারস্পরিক আলোচনা, তাদের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে, বাংলাদেশকে তারা একটা স্থিতিশীল রাষ্ট্র দেখতে চায়, এই কারণেই হয়তো তারা কোনো ভূমিকা রেখে থাকতে পারে।